কত তাড়াতাড়ি নির্বাচন করা যায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব, চাঁদাবাজি শুরু করব। এই নির্বাচন কমিশনের কথা বলতেছেন, এনে সব আমলা। কেন আমলা থাকবে? ভালো ছাত্র প্রথমে যায় ইঞ্জিনিয়ার, ডাক্তার, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার থাকবে না? আজকে ডিসিরা কারা? সব আমলা। এই আমলা অন্য আমলার প্রতি আনুগত্য থাকে, ওনার ইশারায় কাজ করে। আমাদের এখন সবাইকে আরও কঠিন হতে হবে। আমার মনে হয় বিপ্লব শেষ হয় নাই, এটা অসমাপ্ত বিপ্লব, আমাদের আরও আগায় নিতে হবে। আজকে ডিসি থাকুক এখানে যদি নির্বাচন কমিশনে ইঞ্জিনিয়ার থাকে, তাহলে সে তার কথা শুনবে না, যার দাম তো কাজ করবে। আমরা ইচ্ছা করে সংশোধন করতে চাচ্ছি না, তাহলে আমার কী করার আছে? আমরা চাচ্ছি, আমরা তো পারি, এই যে গাড়ি বাড়ি ডিউটি ফ্রি গাড়ি এটা বন্ধ করে দেই। আমি উন্নয়নে এমপি থাকবে না, আমরা তাহলে রাজুকে প্লট দিব না, তাহলে দেখেন তখন লোক খুঁজে পাওয়া যাবে না। তা আমরা চাচ্ছি না সংস্কার হইতে। আমরা একটু বলিষ্ঠভাবে বলবো, কঠোরভাবে বলবো, এই রাজনীতিবিদদের সুবিধা কন্ট্রোল করেন। এরা সেবা করতে আসেন, এদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। জামায়াতে ইসলামী আমির সাহেব এটা বলছেন, এই বিষয়টা খুব একটা যুগোপযোগী একটা সিদ্ধান্ত। এই গাড়ি বাড়ি পাবে না, এটাই হওয়া উচিত। এটাকে একটা কমার্শিয়াল স্পেস করা হয়েছে, আমরা এটা চাই না। আমরা দেশের সকল জনগণকে বাঁচতে চাই। আমার প্রতিবেশী ভালো থাকলে আমি ভালো থাকবো, সুতরাং আমার বস্তিবাসী থাকবে না, সে আমার বন্ধু। আমরা এক কাতারে নামাজ পড়ি, এক কাতারে থাকবো, সবাইকে নিয়ে আমরা দেশটা আগে নিয়ে যাব। আর একটু ভালো করে ভারতকে চিনব, যেটা আমার ছাত্ররা বলছেন। আমাদের ভারতের আধিপত্যমুক্ত বাংলাদেশ, খুব কম রাজনীতিবিদ আছেন যারা এটা বলতে ভয় করেন। আমি মনে করি এই জিনিসটা ধারণ করেন, ভারতকে চিনেন। ভারত হলো এমন একটা দেশ, আমাদের বড় শত্রু, এবং তারপরে হলো আওয়ামী লীগ, তারপরে হলো সহযোগী, জাতীয় পার্টি বলেন, সবাই বলেন। আমি মনে করি আমরা দেশটাকে সুন্দরভাবে সুন্দর জায়গায় নিয়ে যাই। এত রক্ত দিয়েছি আমরা, এখন আর পিছিয়ে ফিরে থাকতে চাই না। আমরা নতুন করে নির্বাচন দেখতে চাই, দরকার হলে পিআর। কেন পিআরের কথা বলতে যাচ্ছি? একটা নির্বাচনী এলাকায় আমরা তো ঢাকা শহরে ফিল করি না, নির্বাচনী এলাকায় একটা সংখ্যক 40% 42% পেয়ে আপনি এমপি হয়ে গেলেন, বাকি যে 50% লোক রয়ে গেছে, তারা 5টা বছর থাকে খুব কষ্টে, নিপীড়ন, লজ্জায়, মানে হেরে যাওয়া সৈনিকের মতো মাথা নিচু করে চলতে হয়। বিবাহ শাদী থেকে সবখানে একই, মানে তারা একটা কোন ঢাকা থাকে। তো পিআর পদ্ধতি হলে সবার প্রতিনিধিত্ব থাকবে, সবাই গর্ববোধ করবে। এখানে একই, আপনি তো লোক সিলেক্ট করতেছেন পিআর সিস্টেমে, আপনি জামাতের মতো সিলেক্ট করেন নাই। সংসদীয় এলাকায় আপনি যদি সংসদীয় এলাকায় লোক ঠিক করেন, নির্বাচন করে কী হবে আপনাদের প্রতিনিধি, তা তো করেন না। আপনি ওখানে পিআর সিস্টেম করেন। কোনো ধর্ম বলে নাই চাঁদাবাজি, কোনো ধর্ম বলে নাই অন্যের হক নষ্ট করেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থা দেখেন, অনেকে অনেক কথা বলছেন, এমপি সাহেব চান তার প্রজন্ম যেন আজীবন এমপি থাকে। আমি তো জামাতে ইসলামে দেখতেছি, আমি ব্রিগেডিয়ার আজমির কথা জানি, দেখি ওনার কোনো অবস্থানই নাই। উনি গোলাম আজমের ছেলে, কোনো অবস্থান নাই। এখন কথা হলো, এটা যোগ্যতার মানদণ্ড। আমরা যদি এই জিনিসটিকে না আনি আমলে, যে আমার যোগ্যতা আমাকে ওই জায়গায় পৌঁছাবে, আমরা একদম রাজপুত্রের মতো ক্ষমতা পেয়ে যাব। এই জন্য আমরা এই ৭১ও রক্ত দেই নাই, এই ২৪ও দেই নাই। ২৪-এ আশা ছিল সংস্কার হবে সুন্দর করে, আমরা সংস্কার করতে পারি নাই। এখন নির্বাচনী হাওয়া চলতেছে। আমরা একটা জিনিস বুঝে আসে না, আমাদের সংবিধানের মধ্যে বা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এমন কিছু সমস্যা রয়ে গেছে, এটা আমাদের সংস্কার দরকার। সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, এটা নিয়ে কেউ কথা বলতেছি না। ওনার ইশারা ছাড়া কোনো কাজ হবে না, এটা তো ভুল। এই পাহাড়ের সমস্যা দেখতেছেন কেন? পাহাড়ের সমস্যাটা তো এত কঠিন হওয়ার কথা না। মানুষকে মানুষ মনে করি, আমরা নিজেদের ক্ষমতাটা দিয়ে দিই। ইভেন আমি আমাদের ক্যান্টনমেন্টে আমাদের ডিওসিতে প্লট দেওয়া হয়, প্লট দেওয়া হবে কি দেওয়া হবে না, কেন বাড়ি করেন না, এই অনুমতিটা প্রধানমন্ত্রীর লাগবে। কেন সব কিছুতে প্রধানমন্ত্রী থাকতে হবে কেন? তো এত মন্ত্রীর দরকারটা কি? আমরাই যথেষ্ট। তা আমার মনে হয় একটা মানদণ্ড করা উচিত রাজনীতিবিদদের জন্য, কারা রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা রাখেন, এই একটা ব্যাপারে। যে শুনতে খারাপ দেখা যায়, বাট কিছু করার নাই। এবং এই যে আমরা তো এখানে দেখছি লগি বইটা মানে তাণ্ডব, এটা সভ্য দেশে চলে না। তো ফ্যাসিস্ট মুক্ত হলে আপনাকে একটা এমন কাঠামো সৃষ্টি করতে, আপনি সবাই মানে কেউই আইনের ঊর্ধ্বে থাকবে না, সবাইকে আইনের আসতে হবে।
হাসিনা 16টা বছর ছিল, এই আমলারা ছিলেন, জেনারেলরা ছিলেন, কোনো একটা ব্যক্তি পদত্যাগ করেন নাই, প্রতিবাদ করেন নাই, তাহলে আপনার ফ্যাসিস্টের সহযোগী। এখন যদি হাসিনার বিচার হয়, ওই সহযোগীদের বিচার হবে না কেন? আমি জাতীয় পার্টির ব্যান করার জন্য লাফঝাপ দিচ্ছি, আসলে সবাই তো সহযোগী। সে সকল সচিব, সকল ব্যক্তি যারা প্রতিবাদ করেন নাই, আমরা কোন পর্যায়ে গেলে একটা নিরীহ নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে আমরা জঙ্গি নাটক করতাম। আমার মনে হয় আমরা একটু কঠোর হইতে হবে। ফরদ মাজার ভাই, তারপর তো সংস্কার হয়নি, সংস্কার সরকার করতেছেন, ওখানে ফরদ মাজারের নাম্বার নাই, মান্না ভাইয়ের নাম নাই, মাহমুদ ভাইয়ের নাম নাই। এটা তো জ্ঞানী মানুষ, এটা কথা মানুষ শুনবে। এখন যারা গেছেন তারা নির্বাচন নিয়ে ব্যস্ত, কত তাড়াতাড়ি নির্বাচন করা যায়, কত তাড়াতাড়ি ক্ষমতায় যাব, চাঁদাবাজি শুরু করব। আমাদের এখন সবাইকে আরও কঠিন হতে হবে। আমার মনে হয় বিপ্লব শেষ হয় নাই, এটা অসমাপ্ত বিপ্লব, আমাদের আরও আগায় নিতে হবে ভদ্র সভ্য হওয়ার জন্য। আমরা এখনও বুঝি না যে অন্যের সম্পদ, ছোটোকাল থেকে একটা বাচ্চাকে শিখাইতে হবে যে তুমি ময়লাটা এখানে ফালাবা না, বাচ্চা শিখতে হবে। একটা বাল্য শিক্ষা ছিল আগে আদর্শলিপি, এই আদর্শলিপি আমার কম্পালসারি করতে হবে সবার জন্য। আগে আমি মানুষ হই, মানুষ হলে আপনার ধর্মের বিভাগ অংশ শেষ, তাহলে আপনি চুরি করবেন না, আপনি চুরি করবেন চেতনা নিয়ে আপনি নির্বাচন যাচ্ছেন। তা আমি আর ফ্যাসিস্ট নিয়ে কী বলবো? প্রত্যেকটা রাজনীতিবিদদের আমার মনে হয় একটা মানদণ্ড দেওয়া উচিত, যেটাকে একটা যাতে নিয়ন্ত্রণে থাকে। এই পর্যন্ত একজন মন্ত্রী এমপি পদত্যাগ করে নাই, কতটা নির্লজ্জ। ডক্টর ইউনূসের কথা বলবো, হ্যাঁ উনি ভালো মানুষ, উনি তো এসে প্রথমে ওনার যে কর আরোপ করা হয়েছিল এটা মাফ করাই নিছেন। তো আমি কার উদাহরণ দিব? উনি উনার প্রতিষ্ঠানের জন্য করেন না ভাই, ইনেয়া বিনেয়া বইলা কোনো লাভ নাই, যে সিলেক্ট করে দেন। তো তাই যদি করেন, রাষ্ট্র ব্যবস্থা পিয়ার করেন, সবাই আমরা সম্পৃক্ত থাকি এর সাথে, দেশ গড়ার সাথে। আমরা আগামী দিনে আমরা ভালো রাজনীতিবিদ চাই, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চাই। আপনাদের কষ্ট করে শোনার জন্য অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।